আচ্ছা সরকার যদি চায় জিনিসপত্রের দাম কমাতে পারে না, চাষির কাছ থেকে ফসল কিনবো রেশনের মাধ্যমে, গোটা রাজ্যের সাধারণ মানুষের কম পয়সায় চাল ডাল তেল আটা আলু দেবো, পারে না সরকার? তাহলে তো পশ্চিমবঙ্গের কৃষকদেরকে ঘোড়েদের কাছে জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হয় না। কিষাণ মান্ডিতে গিয়ে যারা ফসলের দালাল সরকার আর চাষির মাঝখানে আছে তাদেরকে জমি ফসল বেচে দিতে হয় না। তাহলে সরকার পারে কম পয়সায় আমাদেরকে রেশনের মাধ্যমে জিনিস দিতে, সরকার পারে। সরকার পারে কলকারখানা বানাতে পারে, সরকার পারে। এই যে আমরা শান্ত হয়ে বসে আছি, এখনই যদি এখানে কোনো কারণবশত মারামারি লাগে তাহলে ওই দূরে পুলিশ দাঁড়িয়ে আছে, তারা এসে এখনই সবাইকে এখান থেকে ডিসবার্স করে দেবে, আর যারা মারামারি শুরু করবে তাদেরকে ধরে নিয়ে জেলে ভরে দেবে। কিন্তু যারা দাঙ্গা লাগায় পুলিশ তাদেরকে কিছুতে ধরছে। যারা হিন্দুদের ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, যারা মুসলমানদেরকে কেটে মেরে দিচ্ছে, পুলিশ তাদেরকে দেখে একদম সেই যেমন সাপকে কিছু শিকড় বাকড় শুকিয়ে দিলে তেমন চুপচাপ ঘুরিয়ে মেরে পড়ে যায়। পুলিশ ওরকম ঘুরিয়ে মেরে পড়ে আছে। আরে ঘুরিয়ে মেরে কেন পড়ে আছে? তোমাকে কি তোমার মন্ত্রী কাজ করতে মানা করছে? কিছু বলছে না। আচ্ছা যদি মানা করেছে তো তুমি পরিষ্কার করলো তো মানা করেছি, আর যদি মানা না করেছে তাহলে তুমি কাজ করো, আর যদি তোমাকে মানা না করেছে তাহলে তোমার উপরওয়ালা যে আছে সে তোমাকে কেন ডেকে সাসপেন্ড করছে না, সে কেন তোমাকে শাস্তি দিচ্ছে না? বলছে ইয়ে তুম নেই সমঝোগে, ইয়ে अंदर का बात। अंदर का बात मतलब আমরা তো জানতাম জাতীয় আর গেঞ্জির ব্যাপার ছিল अंदर का बात, এখন আমাদের নিরাপত্তাটা হয়ে গেছে अंदर का बात। তাহলে আমার কাজ থাকবে না, আমার জন্য কলকারখানা থাকবে না, আমার জন্য জিনিসপত্রের দাম কমবে না। আমাকে রাস্তায় পথে ঘাটে, আমার কাজের জায়গাতে, হাটে বাজারে ট্রেনে মেন্টাল হসপিটালে মেয়েদেরকে রেপ করবে, খুন করবে। আর গোটা পশ্চিমবঙ্গে যতগুলো মেয়েদের জেল আছে সেই জেলে যে মেয়েদের রক্ষীরা থাকে, পুলিশ অফিসাররা থাকে, পুলিশ কর্মীরা থাকে, তারাও সব মেয়ে। 10 দিন জেলে থাকার অভিজ্ঞতা আমারও হয়েছে। ডাক্তার থেকে শুরু করে রাঁধুনি, আর রাঁধুনি থেকে শুরু করে বাইরে বন্দুক হাতে যে পুলিশরা বসে থাকে সেও মেয়ে। তাহলে সেই জেলে পশ্চিমবঙ্গে 192টা মেয়ে পোয়াতি কি করে হয়ে যায়? তার মানে জেলে তুমি মেয়েদেরকে দিয়ে অন্য কাজ করাচ্ছ। আচ্ছা আপনাদের এই উল্টোদিকের মাঠের জমিটা বিএলআরও ঠিকঠাক করেছে? করেছে ঠিকঠাক? করেনি তো? আচ্ছা এই জমিটা কারো বাবার জমি নাকি? কারো বাবার নয় তো? এই জমিটা একসময় জমিদারদের ছিল তো? সেই জমিটা খাস জমি হয়েছিল তো? তাহলে বিএলআর টেবিলের তলায় কোথায় সেটিং করলো যে জমিটা তৃণমূলের নেতাদের হয়ে যাচ্ছে? তাহলে 21শে জুন বহরমপুর আসতে হবে, লালগোলা ট্রেনে একটা অন্য প্যাসেঞ্জার সেদিন সিট পাবে না, সব সিটে ডিওয়াইএফআই কর্মীরা থাকবে। আর তার সাথে আরো একটা কাজ করতে হবে, পুলিশকে আর বিএলআরকে বুঝিয়ে দিতে হবে যে अंदर का बात नहीं है, ये रास्ते का बात है। জমি আমি কাউকে দেবো না, যে জমি খাস ছিল সেই জমি মানুষের জন্যই রাখতে হবে। গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন জমির দালালি শুরু হয়েছে। কি করবে? কাজ নেই, কারখানা নেই, 100 দিনের কাজ তৃণমূল লুটে পুটে শেষ করে দিল। কিন্তু একটু বিন্দুমাত্র লজ্জা নেই গো এদের। ঠাকুমা বলতো এক কান কাটা হলে রাস্তার ধার দিয়ে যায়, চুল দিয়ে কান কাটাটাকে লুকিয়ে রাখে, আর যারা দোকান কাটা হয় তারা রাস্তার মাঝখান দিয়ে যায়। তৃণমূল হলো দোকান কাটার যা। 100 দিনের কাজের টাকা লুট করে, চুরি করে, দুর্নীতি করে গোটা 100 দিনের কাজটা দৃষ্টি উদ্ধার করে দিল। কি হ্যাঁ কি না? আচ্ছা কোন একটা তৃণমূল নেতাকে বিজেপির নেতারা জেল
কেন? তার বেলায় খুব ফিরিতে দেয়। অভিষেককে কয়লা চুরিতে যাতে সিবিআই না ধরে, আর 100 দিনের কাজের টাকা চুরিতে তৃণমূলের কোন নেতাকে যাতে বিজেপি না ধরে, সেটিং খুব সুন্দর আছে। মাঝখানে গুন্ডারাজ চলছে কাদের উপরে? পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলো। 2021-এ বিধানসভা ভোটের আগে ডিওয়াইএফআই আমরা লোকের বাড়িতে দরজায় দরজায় গিয়ে বলেছিলাম যে বামপন্থীদেরকে সংযুক্ত মোর্চাকে জেতান, 100 দিনের কাজকে 200 দিনের করা হবে আর তার মজুরি বাড়ানো হবে। তৃণমূল বললো 100 দিনের কাজকে 200 দিন করবে, ওই কাজটাই আমি গপ করে দিলে দিব দুর্নীতি করে। 64 লক্ষ ভুয়া জব কার্ড আর 64 লক্ষ জব কার্ড বাতিল করে দিয়েছে। এখন আমাদেরকে নতুন লড়াইয়ে নামতে হবে। চারের ফর্ম ফিল আপ করতে হবে, পঞ্চায়েতে জমা দিতে হবে, আর নিজের নিজের জব কার্ড বানিয়ে নিজের নিজের বাড়িতে ফাইলে ভরে রাখতে হবে। কারণ কাজ যখন 100 দিনের বামপন্থীরা নিয়ে এসেছিল, 2026-এ ফিরে 100 দিনের কাজ বামপন্থীরাই চালু করবে। আর তার জন্য আমাদেরকে জব কার্ড রেডি রাখতে হবে। কি করবেন তো? পঞ্চায়েতে পঞ্চায়েতে চারের ফর্ম ফিল আপ করে পঞ্চায়েতের প্রধানের কলার ধরে সই করাবেন তো? আর সই করিয়ে ফর্মগুলো পঞ্চায়েতের অফিসে জমা দেবেন তো? আর জমা দিয়ে জব কার্ড নিজের বাড়িতে একদম মাকে আর বউকে দিয়ে দিবেন যে সিন্ধুকে ভরে রাখ, আলমারিতে ভরে রাখ, আসছি ফিরে 26-এ সামনে সামনে দেখা হবে। দিদিমণি বলে দিচ্ছ ওয়াকআপ নিয়ে এখানে আন্দোলন করা যাবে না, যার আন্দোলন করা আছে দিল্লিতে যেতে হবে। কেন? পশ্চিমবঙ্গটা তোমার বাবার ঘাট। ওইটা আমি বুঝে নেবো, তুমি তো সবই বুঝে নিয়েছো বাবা। স্কুলের গেটে তালা লাগিয়ে মদের দোকান খুলে দিয়েছিল, সেদিনও তো তুমি সব বুঝে নিয়েছিলে। বলছো ওয়াকআপ নিয়ে আন্দোলন আমি সব বুঝে নেবো। কেমন করে? 20 মদ খেয়ে যারা মরে যায় তাদেরকে যেমন 2 লাখ করে টাকা দিয়ে চুপ করিয়ে দিয়েছিল, সেরকম ভাবে কি করে বুঝে নেবে তুমি? বীরভূমের বক দিয়ে জ্যান্ত তৃণমূলীদেরকে পুড়িয়ে মেরে দিল, সেরকম করে কি করে তুমি বুঝিয়ে নেবে? আজকে করে ওই ডাক্তারটাকে ধর্ষণ করে খুন করে দিয়ে একটা সিভিক ভলেন্টিয়ারকে বলির পাল্টা করে দিয়ে সমস্ত যারা দোষী ছিল তাদেরকে বাঁচিয়ে দিয়ে এইভাবে, মানে দিল্লির সরকার কৃষি বিল আনবে, কৃষি আইন পরিণত করবে, সেখানে তৃণমূলের এমপিরা ভোট দিতে যাবে না। তখন কি কি নাম আছে এখানকার এমপিদের? আবু তাহের। আর কি কি আছে? আচ্ছা ছেড়ে দিন। যে কটা এমপি আছে এখন তো একটা নতুন এমপি হয়েছে ইউসুফ পাঠান, নাকি? হ্যাঁ, এরা মাঠে ভালো, কিন্তু মানুষের মাঠে এলেই এরা বোল্ড আউট হয়েছে। কৃষকদের বিরুদ্ধে কৃষি আইন পাস হচ্ছে। বলছে তুমি ভোট কেন দিলে না? বলছে আমার হিসি পেয়ে গেছিল, আমি বাপরে। হ্যাঁ, আপনাদের চাকরি পাওয়ার জন্য বলিনি, এটা সত্যি কথা। কৃষকদের ফসলের দাম পাবে কিনা, তার চাষের খরচ কমবে কিনা, সারের কালোবাজারে কমবে কিনা, চাষিরা ফসল বিক্রি করতে পারবে কিনা, চাষির ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেশের সরকার দেবে কিনা, এইসব বিষয়ে যখন পার্লামেন্টের ভিতরে এমপিরা নিজেরা আলোচনা করে ঠিক করছে যে কৃষি বিলটা পাস হবে কি পাস হবে না, তখন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের যে সমস্ত এমপিরা গেছিল তারা ভোট দেয়নি। যেমন করে ওয়াকআপ বিল যখন পাস হয়েছে তখনও তৃণমূলের এমপিরা ভোট দেয়নি। আর এরা বলে আমরা মুসলমানদের। अरे जो आदमी का नहीं होता वो मुसलमान का भी नहीं होता, वो हिंदू का भी नहीं होता। গোটা এলাকায়, গোটা পশ্চিমবঙ্গে বামপন্থীদের ক্রেডেন্সিয়াল আছে। রবি ঘোষের একটা পুরনো সিনেমা ছিল, সেই সিনেমাটার নাম ছিল গল্প হলেও সত্যি। এবার রবি ঘোষ একটা গেরস্ত বাড়িতে গেছে আর গিয়ে বলছে মা আমি ভালো রান্না করি। তো বলছে যে তোমার ক্রেডেন্সিয়াল কি আছে রান্না করার? তো সে সব জায়গাতে বললো আমি এখানে রান্না করে এসেছি, আমি ওখানে রান্না করে এসেছি, আমি সেখানে রান্না করে এসেছি। সার্টিফিকেট পেল, গেরস্তের ঘরে রান্নার কাজ চোর পেয়ে গেল। পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সরকার ছিল, জমিদারদের কাছ থেকে তাদের নামে বেনামে যে সমস্ত
জমিগুলো ছিল সেই জমিগুলোকে কেড়ে নিয়ে গরিব চাষিদেরকে পাট্টা করে বিলি করে দিয়েছিল। এইটা হচ্ছে বামফ্রন্টের লাল ঝান্ডা সরকারের ক্রেডেন্সিয়াল। লাল ঝান্ডা সরকারের ক্রেডেন্সিয়াল ছিল। গাদা গাদা স্কুল, কলেজ, হসপিটাল, হেলথ সেন্টার তৈরি করেছে, আর যত তৈরি হয়েছে সেখানে কাজ দিয়েছে। বামফ্রন্ট সরকারের ক্রেডেন্সিয়াল ছিল যে গোটা পশ্চিমবঙ্গে একের পর এক কলকারখানা তৈরি করেছে। বামফ্রন্টের সরকারের ক্রেডেন্সিয়াল ছিল যে দিল্লিতে মন্ত্রিত্ব নেয়নি, বাংলা নেয়নি, গাড়ি নেয়নি, কিন্তু 100 দিনের কাজ দিয়েছিল। তৃণমূলের কি ক্রেডেন্সিয়াল আছে? একটা কারখানা। তৃণমূলের কি ক্রেডেন্সিয়াল আছে? একটা কোনো কাজের জায়গা। বরং তৃণমূলের ক্রেডেন্সিয়াল খারাপ হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে 1 কোটি পরিযায়ী শ্রমিককে রাজ্যের বাইরে কাজের জন্য যেতে বাধ্য করে দিয়েছে, আর তারা যখন ফিরছে তারা মরে মরে ফিরছে, লাশ হয়ে ফিরছে। আর বিজেপি পার্টিটা দেশের সংবিধানকে ক্ষতি করতে চাইছে। আমরা যে সবাই একসাথে থাকি সেটাকে ক্ষতি করতে চাইছি। দেশের আইনগুলোকে তুলে দিয়ে আমরা যে শান্তিতে সম্প্রীতিতে কাজের অধিকার নিয়ে 8 ঘন্টার কাজ করে মজুরিতে কাজ করতে চাই, সেই জায়গাগুলোকে ক্ষতি করতে চাইছে। তাহলে দিওয়ালির ভাই চাইছে কাজ, দিওয়ালির ভাই চাইছে গতর খাতার মাথা তুলে যোগ্যতা অনুযায়ী একটা রোজগারের জায়গা। দিওয়ালির ভাই চাইছে হিন্দু মুসলমানের শান্তি সম্প্রীতি। আর তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটাও একই জায়গাতে। ওরা দাঙ্গাকারী, এরা দুর্নীতিগ্রস্ত। তাই পশ্চিমবঙ্গ ডিওয়াইএফআই 20তম রাজ্য সম্মেলন 21 থেকে 23 জুন বহরমপুরে হতে চলেছে। 21 তারিখ প্রকাশ্য সমাবেশে আপনাদের জন্য অপেক্ষা করব, কিন্তু 23 জুন থেকে আবার নতুন করে গোটা মুর্শিদাবাদ সহ গোটা পশ্চিমবঙ্গে কাজের দাবিতে লড়াই শুরু হবে। প্রিপেড স্মার্ট মিটারের কথা শুনলেন এই দুদিন টিভিতে? শুনেছেন? আগে পুরনো মিটার ছিল বাড়িতে, সেই মিটারে লোকে মিটারে রিডিং নিতে আসতো, বিল দিয়ে দিত, সেই বিল ইলেকট্রিক অফিসে জমা দিত। এখন পশ্চিমবঙ্গে দিল্লিতে কেন্দ্রের সরকার, বিজেপি সরকার 2020 সালে বিদ্যুৎ বিল এনেছিল, আর যে আইনে তৃণমূলের নেতারা সই করে দিয়ে এসেছিল, আর যে আইনে গোটা বিদ্যুৎ দপ্তরটাকে ফিরে বেসরকারীকরণ করে দিতে চেয়েছিল, আর তারই হাত করে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা বাড়িতে বাড়িতে প্রিপেড স্মার্ট মিটার বসাতে চেয়েছিল ফোনের মতো। যতক্ষণ পয়সা ততক্ষণ ফোন করবে, যতক্ষণ পয়সা শেষ হয়ে যাবে ফোন করতে পারবে না। সেরকম করে প্রিপেড স্মার্ট মিটার শুরু করেছিল, বামপন্থীরা লড়াই শুরু করে। গোটা রাজ্য জুড়ে প্রিপেড স্মার্ট মিটার যারা লাগাতে আসছিল তাদেরকে ভাগিয়ে দিল। ইলেকট্রিক অফিসে গিয়ে দরখাস্ত জমা দিল এলাকার মানুষ যে প্রিপেড স্মার্ট মিটার বসাতে দেব না। প্রিপেড স্মার্ট মিটার বসানো মানে স্কুল, কলেজ, অফিস, আদালত, কারখানা যেমন তোমরা সব বেসরকারীকরণ করে দিচ্ছ, বেচে দিচ্ছ, বিদ্যুৎটা তোমরা বিদেশির কাছে, বেসরকারের কাছে তোমরা বেচে দেবে। তাই প্রিপেড স্মার্ট মিটার আমরা বসাতে দেব না। পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের মিনিস্টার, বিদ্যুৎ দপ্তর কি ঘোষণা করলো? বললো প্রিপেড স্মার্ট মিটার এখন আর বসাবো না, আমরা এই কাজ স্থগিত রাখলাম। তার মানে লড়তে জানলে যেটা যায়। आसमान भी झुकता है, झुकाने वाला चाहिए। বামপন্থীরা সেই লড়াইয়াই আছে, শুধুমাত্র আপনাদের সাথ চাই কাজের দাবিতে, মানুষের রুটি রুজির দাবিতে।